বিশ্বের ১ নম্বর ঘাতক ব্যাধি এখন হৃদরোগ, আর পৃথিবীতে মোট মৃত্যুর প্রায় ৫০ ভাগের কারণও হচ্ছে হৃদরোগ। তাই আজ আমরা কথা বলবো হৃদরোগ নিয়ে। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপ। সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। আমাদের আজকের বিষয় হৃদযন্ত্রের সুরক্ষা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট হৃদরোগ বিভাগ, ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল; ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী, স্পেশালিস্ট কার্ডিয়াক সার্জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আমি খুব ভালো। আপনি ভালো তো? জি, ভালো আছি। আমাদের আজকের বিষয় হচ্ছে হৃদযন্ত্রের সুরক্ষা। তো প্রথমে জানতে চাচ্ছি, একজন পেশেন্ট আপনার কাছে সাধারণত কি কি উপসর্গ নিয়ে আসে, যে একজন হৃদরোগের পেশেন্ট? ধন্যবাদ তানিয়া। আপনি আগে নিজেই বললেন যে হৃদরোগ হচ্ছে প্রথম ঘাতক ব্যাধি, মানে মৃত্যুর যত কারণ আছে তার প্রথম কারণই হলো হৃদরোগ, সারা বিশ্বব্যাপী। বিশেষ করে আমাদের উপমহাদেশে তো সবচেয়ে বেশি এটা এই রোগের প্রকোপ এখন। তো এখন হৃদরোগের উপসর্গ নির্ভর করছে হৃদরোগের কোন অংশ, হৃদপিণ্ডের কোন অংশ অ্যাফেক্টেড হচ্ছে, কোন রোগ আক্রান্ত হচ্ছে। যেমন হৃদরোগের যে রক্তনালী যদি অ্যাফেক্টেড হয়, রক্তনালী যদি চিকন হয়ে যায়, রক্তনালীর ভিতরে যদি চর্বি জমে যায়, তখন আমরা এটাকে বলি ইসকেমিক হার্ট ডিজিজ। সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত হয় রোগীরা, এবং এক্ষেত্রে যে উপসর্গ হয় সেটা হলো চেস্ট ডিসকমফোর্ট, বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হতে পারে, অথবা বুকে এক ধরনের চাপ অনুভব করতে পারে, অথবা শ্বাসকষ্ট হতে পারে, অথবা পরিশ্রম করলে হাঁপিয়ে যেতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উপসর্গ হৃদরোগের, ইসকেমিক হার্ট ডিজিজ বা হৃদরোগের করোনারি আর্টারি ডিজিজ যেটা আমরা বলি। রক্তনালী ব্লক হয়ে যেটা হচ্ছে সেটা হয়। এছাড়াও কিন্তু হৃদপিণ্ডের অন্যান্য অঙ্গ কিন্তু, যেমন ভালভ, হৃদপিণ্ডের মাংসপেশি বিভিন্নভাবে, তারপর রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ, এগুলো আলাদা আছে। তা আমরা আজকে বিশেষ করে আমরা গুরুত্ব দেবো আজকে যে করোনারি রক্তনালীর ব্লকের উপরে। ওকে, জানতে চাইছিলাম যে হার্ট অ্যাটাক, এটা নিয়েও তো পেশেন্ট আসে আপনাদের কাছে প্রায়। তো রোগটি সাধারণত কিভাবে হয়? হার্ট অ্যাটাক পেশেন্ট, একজন পেশেন্টে কিভাবে ডেভেলপ করে? হার্ট অ্যাটাক যেটাকে বলা হয়, আমরা যেটা বলি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আমাদের ভাষায় এটা বলি। তো দেখা যাচ্ছে যে রোগী হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, এবং ব্যথাটা চাপের মতো একটা ব্যথা অনুভূত হয়, এবং প্রচণ্ড ব্যথা। রোগী দেখা যাচ্ছে ঘেমে যায়, এরকমও হতে পারে। এটা হচ্ছে হঠাৎ করে যে হঠাৎ করে। আবার কোনো কোনো সময় এমন হয় যে আগে থেকে তো অল্প অল্প ব্যথা হয়, ব্যথাটা বাড়ে, এবং হাঁটার সময় বা কোনো পরিশ্রমে শ্বাসকষ্ট। আগে 1 মাইল হাঁটতে গেলে শ্বাসকষ্ট হতো, এখন আধা মাইল হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়। এটাও কিন্তু একটা উপসর্গ। ওকে স্যার, এই যে বললেন যে হৃদরোগে তো দেখা যাচ্ছে, আমরা মেইনলি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, স্টেন্টিং, বাইপাস। তো এই যে হৃদরোগের চিকিৎসায় সাথে কি কি পর্যায় বা কি কি ধাপ আছে? ডক্টর সাবরিনা যেটা বললেন যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আসলে হৃদরোগের প্রেজেন্টেশনটা, মানে রোগী যেটা নিয়ে আসে দুইভাবে উপস্থাপন করে। একটা হলো হার্ট অ্যাটাক নিয়ে আসে, আর একটা হলো অ্যানজাইনা নিয়ে আসে। যেটা বললেন একটু আগে উনি, যে 1 মাইল হাঁটলে ব্যথা হয় বা কিছু দূর হাঁটলে ব্যথা হয় এবং রেস্ট নিলে কমে যায়, এটা কিন্তু অ্যানজাইনা, এটা কিন্তু হার্ট অ্যাটাক নয়। এটা ভালো করে বুঝতে হবে সবাইকে, যে হার্ট অ্যাটাক আর অ্যানজাইনা এক নয়। একটা হলো যে একটা স্থায়ী ক্রনিক জিনিস, আর অ্যাটাকটা হলো অ্যাকিউট জিনিস, মারাত্মক একটা অ্যাকিউট অবস্থা। এখানে রক্তনালী ফেটে যায়, রক্তনালীর ভেতরে যে থ্রম্বাস জমা হয়, ক্লট জমে গিয়ে রক্তনালীটা পুরো বন্ধ হয়ে যায়, সেটা হার্ট অ্যাটাক। এটা একটা মারাত্মক জিনিস। আর যেটা অ্যানজাইনা, সেখানে রক্তনালী চিকন হয়ে যায় কিন্তু পুরোপুরি বন্ধ হয়তো হয় না, সেক্ষেত্রে পরিশ্রম করলে ব্যথা হয়, রেস্ট নিলে কমে যায়, এটা অ্যানজাইনা। এটা একটা ক্রনিক জিনিস, এটা অত গুরুত্বপূর্ণ নয়, এটা মানুষকে মৃত্যুর ঝুঁকি কম। কিন্তু যেটা হার্ট অ্যাটাক, এটা হলো খারাপ, এটা রক্তনালী হঠাৎ ফেটে গিয়ে এটা হয়ে থাকে, এইখানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি। এখানে চিকিৎসা হতে হবে জরুরি ভিত্তিতে চিকিৎসা। আর অ্যানজাইনার চিকিৎসা হলো এটা ক্রনিক ফলো আপ চিকিৎসা, লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে বিভিন্ন ধরনের, আপনি যেটা বললেন ধাপ, প্রথম ধাপে যেটা, যদি আমি অ্যানজাইনার কথাটা বলি, প্রথম ধাপটা হলো যে রোগ নির্ণয়, সঠিকভাবে রোগ নির্ণয় করতে হবে, সেটা ডাক্তার সাহেব এটা করবেন। তারপর তার কোমরবিডিটি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কোলেস্টেরল আছে কিনা, তার কিডনি ফাংশন কেমন, তার হার্টের ফাংশন কেমন, অর্থাৎ হার্ট কন্ট্রাকশন কেমন, তার ওজন কেমন, তার চলাফেরা কেমন, এগুলো হলো প্রাথমিক অবস্থাটা তাকে অ্যাসেস করে রুটিন দেখে নিতে হবে। দেখার পরে তারপরে তাকে চিকিৎসা দিতে হবে। চিকিৎসার মধ্যে একটা যেটা আছে যে লাইফস্টাইল মডিফিকেশন,
তার হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, কোলেস্টেরলযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, এক্সট্রা লবণ খাওয়া বন্ধ করতে হবে, এক্সারসাইজ করতে হবে রেগুলার, জীবনে ডিসিপ্লিন আনতে হবে। এইগুলো হলো লাইফস্টাইল মডিফিকেশন। এরপরে আসবে ওষুধ। ওষুধের মধ্যে ডাক্তার সাহেব যে ওষুধ দুটো আমরা সবসময় দিয়ে থাকি, একটা হলো অ্যাসপিরিন জাতীয় ওষুধ, আর একটা হলো কোলেস্টেরল জাতীয় ওষুধ। যাদের রক্তনালীতে একবার ব্লক হয়েছে বা ন্যারোয়িং হয়েছে, তাদের জন্য এই দুটো ওষুধ সারা জীবন খেতে হবে। এটা মাথায় রাখতে হবে যে অ্যাসপিরিন খেতে হবে সারা জীবন, আর কোলেস্টেরল ওষুধ খেতে হবে সারা জীবন। কোলেস্টেরল লেভেল আপনার যাই থাকুক না কেন, এটা মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় যে কোলেস্টেরল নর্মাল হয়ে যায়, কমে যায়, বন্ধ হয়ে যায়, ওষুধ বন্ধ করে দেয়। এটা মারাত্মক ভুল। কোলেস্টেরল লেভেল যাই থাক না কেন, আপনাকে সারা জীবন কোলেস্টেরল ওষুধ এবং অ্যাসপিরিন খেয়ে যেতে হবে। এরপরে আরো কিছু ওষুধ আছে যেটা ডাক্তার সাহেব ঠিক করে, এটা আপনি পাবলিক এটা ভাবে এটা বুঝবেন না, এটা ঠিক করতে হবে। এরপরে হলো যে স্যার আমরা একজন দর্শকের ফোন নিয়ে আসি, তারপর আমরা বাকি আবার আলোচনা ফিরে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক সংযোগটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। স্যার আমরা দ্বিতীয় ধাপে যাই। আপনি প্রথম ধাপ যেটা বললাম তাহলে মেডিকেশনস। এখন হলো যে এরপরে আমাকে দেখতে হবে যে যে রক্তনালী যে চিকন হলো, কোথায় চিকন হলো। হার্টে মেজর 3টা রক্তনালী থাকে, এই 3টা রক্তনালী কোথায় কোথায় চিকন হলো, এটা আমার বুঝবার ডেফিনিট ওয়ে হচ্ছে এনজিওগ্রাম। এছাড়া ডেফিনিট ওয়ে নাই। এর আগে অন্যান্য টেস্ট আছে, আমরা এক্সারসাইজ টেস্ট করি, ট্রেডমিল টেস্ট, ইটিটি ইত্যাদি টেস্ট আছে, সেগুলো আমার হয়ে গেছে ইন দ্য মিন টাইম। আমি যেটা বললাম প্রাথমিক অ্যাসেসমেন্টটা সেটা হয়ে গেছে, আমি করে ফেলেছি। এবারে আমাকে ডেফিনিট যে ব্লকগুলো কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে, সেটা হলো এনজিওগ্রাম। এখন এনজিওগ্রাম করবার পরেই আমাকে ঠিক করা যাবে যে কোথায় কোথায় ব্লক, কি মাত্রায় ব্লক, হার্টের ব্লকের লম্বা কতখানি, চওড়া কতখানি, ওভারঅল হার্টের কোথায় কোথায় হয়েছে। এরপরেই এটা হলো ইনভেস্টিগেশনের পরেই শুরু করব আমরা যে একটা ব্লক, 2টা ব্লক, 3টা ব্লক, মেইন জায়গায় ব্লক, শাখায় ব্লক, ছোট ছোট ব্লক, ডিফিউজ ব্লক। এর উপর ডিপেন্ড করবে পরবর্তী চিকিৎসা কি। পরের ধাপ যদি আমরা একটা ব্লক হয় অথবা 2টো ব্লক হয়, সহজেই মেইন জায়গায় হয়, তাহলে আমরা সাধারণ রিকমেন্ডেশন হচ্ছে স্টেন্টিং করা, বা বাংলায় যেটা বলে রিং লাগানো। রিং লাগিয়ে 1-2টো ব্লক আমরা ইজিলি এটা ম্যানেজ করতে পারি। যদি দেখা যায় যে না 3 জায়গায় ব্লক বা হার্টের একদম প্রধান শিরায়, লেফট মেইন বলি আমরা, প্রধান শিরায় ব্লক, তাহলে রিকমেন্ডেশনের ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। হ্যাঁ, কিন্তু দেখা কিছু একটা গ্রুপ আছে যে কোনোটাই নয়, অর্থাৎ 1-2টো ব্লকও নয়, 3টা ব্লকও নয়, লেফট মেইন ব্লকও নয়, ডিফিউজ ব্লক, হোল আর্টারি ধরে ছোট ছোট ব্লক, বিভিন্ন জায়গায় ব্লক, অর্থাৎ কোথাও আপনি বিশেষ কিছু করা সম্ভব নয়। সেই গ্রুপটাকে আপনি কি করবেন? সেই গ্রুপটাকে আমরা মেডিকেশনে রেখে দেই, অপটিমাম মেডিকেশন ট্রিটমেন্ট বলি, অপটিমাইজ মেডিকেল থেরাপি। সেইখানে কিন্তু নানান ধরনের মেডিকেশন ম্যানুভার আছে, সেগুলো আমরা পরবর্তী স্টেজ আলাপ করব। অর্থাৎ 3টা ধাপ আছে এই হৃদরোগের চিকিৎসায়, সেই 3টা ধাপ 1 বাই 1 আপনাকে করতে হবে, কোনো ধাপ একটা ধাপের বিকল্প নয়। দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 জি, শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্নটি করুন। আমি ময়মনসিংহ থেকে শামীম ইকবাল। জি, আমার 13তে হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, রিং পরানো হয়েছে যেটা। পরবর্তীতেও আমার হার্ট কাজ করতেছে না, আমি অল্পতেই হরণ হয়ে যাই, সিঁড়ি ভাঙতে পারি না। এমনি ওষুধ মেডিকেশন চলতেছে, ওষুধের নাম হইতেছে অ্যানক্লো প্লাস, এটা চলতেছে। কার্ভিস্টা 6.25, অ্যাটোভা 20, আরো রয়ে গেছে ফোসিট 40+। আচ্ছা, এইগুলি যা সাধারণত থাকে তাই থাকতেছে, কিন্তু আমার বিষয়টা হলো আমি জানতে চাইতেছি আমার পরবর্তী চিকিৎসাটা কি, আমার কি করলে আমি এর চেয়ে ভালো থাকতে পারি। স্যার জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। জি স্যার, ধন্যবাদ। আপনার কষ্ট হচ্ছে শুনে আমাদেরও খারাপ লাগছে।
আমরা যে কথাটা বলছিলাম যে হার্ট অ্যাটাক, ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপর স্টেন্টিং বা রিং পরানো হয়েছিল। কোশ্চেনটা হলো যে এই রিংটা কখন পরানো হয়েছিল? এটা হার্ট অ্যাটাকের সাথে সাথে পরানো হয়েছিল, নাকি হার্ট অ্যাটাক হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেছে, পরবর্তী সময় এনজিওগ্রাম করে এসে আপনি স্টেন্টিং? দুইটার কিন্তু রেজাল্ট আলাদা। একটা হলো যে প্রাইমারি এনজিওপ্লাস্টি বা আর্জেন্ট বা জরুরি এনজিওপ্লাস্টি, হার্ট অ্যাটাকের সাথে সাথে 12 ঘন্টার মধ্যে যদি আপনি আসেন, তাহলে যদি আমি এই ব্লকটাকে ছুটিয়ে দিয়ে স্টেন্টিং করে দেই রিং, এইটা রেজাল্ট কিন্তু অন্যরকম হবে। কিন্তু আপনি যদি 12 ঘন্টার পরে আসেন, হার্ট ফেলিওর নিয়ে এসে, অলরেডি হার্ট দুর্বল, হার্টের মাসেল ড্যামেজ হয়ে গেছে, আপনি কয়েকদিন পরে এসছেন, তাহলে আপনি কিন্তু ওই রেজাল্টের মতো, আগের মতো রেজাল্টের মতো হবে না। হার্টের মাসেল যখন একবার ড্যামেজ হয়ে যায়, এটা কিন্তু ইররিভার্সিবল ড্যামেজ বলি আমরা, হ্যাঁ, এটা কিন্তু পূর্ব অবস্থায় ফিরে আসবে না। সেক্ষেত্রে আপনাকে হয়তো স্টেন্টিং করেছে, যে কিছুটা যদি উপকার আসে, সেই উপকার হতে পারে, কিন্তু এরপরে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হলো মেডিকেশনস, অপটিমাম মেডিকেশন। আপনার ডাক্তার সাহেবই আপনাকে ঠিক করে দিবেন যে কি করে ওষুধ দিয়ে আরো বেটার ওয়েতে ম্যানেজ করতে বলেছেন যে ট্রিটমেন্টের কথা, কিন্তু ট্রিটমেন্টই কিন্তু শেষ না। যেমন আমি স্টেন্ট করি বা আমি বাইপাস করি, এটা সবাইকে বুঝতে হবে যে আমাকে লাইফস্টাইল যদি মডিফিকেশন না করি, কারণ রক্তের মধ্যে চর্বি জমা, এটা কিন্তু একটা চলন্ত প্রক্রিয়া, হ্যাঁ, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে না। আমরা জাস্ট বাইপাস করে একটা অন্য রাস্তা খুলে দিলাম, কিন্তু আমাদেরকে যদি আমি আমার জীবনাচরণ চেঞ্জ না করি, আমি যদি ধূমপান করেই যাই, আমি চর্বিযুক্ত খাবার খেয়েই যাই, আমি হাঁটলাম না, আমি স্ট্রেসে থাকলাম, তাহলে কিন্তু আমার ব্যথা কমবে না, আমার আরো দেখা যাবে যে অন্য কোনো ভেসেলে আমার চর্বি জমা হলো, অথবা আমি যেখানে স্টেন্ট করেছি সেখানে আবার, যেটাকে আমরা রিস্টেনোসিস বলি, ওইখানে আবার চর্বি জমা হলো। সত্যি কথা, হ্যাঁ। সুতরাং মানে আমি অপারেশন করলাম বা স্টেন্ট করলাম, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আমার এখন কিছুই করার দরকার নাই, এটা না। এটা কিন্তু একটা ধাপ, তারপরে সারা জীবন ধরেই ওষুধ এবং নিজেকে চেঞ্জ করা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনি কোন ধাপে এই স্টেন্টিং বা অপারেশনটা করলেন, হার্ট অ্যাটাকের কোন পর্যায়ে, হার্টের ফাংশন কি ছিল এই সময়, আপনার তার উপর নির্ভর করছে কিন্তু রেজাল্ট। আপনি একটা লেট করে ফেললেন, অনেক পরে আসলেন, ডিফিউজ ডিজিজ, হার্টের ফাংশন কমে গিয়েছে, পাম্পিং কমে গিয়েছে, এই সময় একটা স্টেন্টিং করলেন বা বাইপাস করলেন, তাহলে কিন্তু প্রত্যাশিত ফলাফল আপনি পাবেন না। এটা আপনাকে বুঝতে হবে, সময় হলো এখানে ইম্পর্টেন্ট। জি, আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে অনেককে বলা হয় যে স্যার বলে স্টেন্টিং করতে, কারো বাইপাস লাগবে, মানে কখন আমরা বাইপাসটা করব এই ব্যাপারে? আচ্ছা, তার আগে আমার দর্শক আছেন একদিন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, শাওন বলতেছিলাম নারায়ণগঞ্জ থেকে। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। জি, রাত্রে হঠাৎ হঠাৎ করে বুকের ব্যথা এরকম ব্যথা লাগে, ঘুম ভেঙে যায়, অনেক অনেক ব্যথা লাগে, এটা কিসের ব্যথা? রাতে আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি, এরকম কোনো সমস্যা আছে? আমার বয়স মাত্র 23 বছর। আচ্ছা, ওকে, নাই, ডাক্তারের কাছে দেখাইছিলাম, হঠাৎ হঠাৎ ব্যথা লাগে। ওকে, ধন্যবাদ দর্শক। এই তার বয়স 23 বছর, 23 বছর, তারপরেও জানতে হবে তার বংশে 40 বছরের আগে কারো হার্ট অ্যাটাকের ইতিহাস আছে কিনা। কারণ দেখা যায় আমরা কিন্তু 28 বছরের ছেলেরও বাইপাস করেছি। জি, ওকে, হ্যাঁ। সুতরাং একেবারে নিশ্চিত হওয়া যাবে না যে তার হার্টে কোনো সমস্যা নাই, তাকে পরীক্ষা করে দেখতে হবে, রুটিন ইনভেস্টিগেশন করতে হবে, ইসিজিটা করতে হবে, বুকের এক্সরে করতে হবে, লিপিড প্রোফাইল করতে হবে, ওনার ওজনটা উনি বলেননি, ওনার ওজন কেমন এটা জানতে হবে। এছাড়া দেখা যায় যে কোনো সময় কোনো টেনশনে থাকলেও কিন্তু রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় বা শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা করে, এরকম মনে হয়, অথবা গ্যাসের সমস্যা থাকলেও এরকম হতে পারে। সুতরাং ওনাকে কিন্তু পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। যে আমরা ছিলাম যে বাইপাস সার্জারি কখন করা হবে, হ্যাঁ, এই বিষয়ে আছে যে সবসময় স্যারদের সাথে আমাদের একটাই চলে যে স্যাররা কোনো সময় বলে যে স্টেন্ট লাগানো যাবে, আবার কখনো আমাদের কাছে পেশেন্ট রেফার করে। কিছু কিছু একদমই দুটো দল আছে যে বাইপাস করা যাবে, স্টেন্ট করা যাবে। আবার কিছু কিছু কেস আছে যখন একটু কন্ট্রোভার্সি হয় যে স্টেন্ট করব না বাইপাস করব। কিন্তু দেখা যায় হার্টের যে মেইন একটা রক্ত সংবহনকারী যে ধমনী, ওটাতে যদি ব্লক থাকে, যেমন আমরা লেফট মেইন বলি, তাহলে কিন্তু আমরা অপারেশনের কথাই বলি। তারপর যদি পুরোটা জুড়েই চর্বি দিয়ে ভরা থাকে, স্টেন্ট করা যাচ্ছে না, এত লং সেগমেন্ট, সেখানে কিন্তু আমরা বাইপাসের কথাই স্যাররা বলে দেন। আর হচ্ছে যে এছাড়াও যে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে,
তারপর অনেকগুলো ভেসেলে সমস্যা, এইসব ক্ষেত্রেও বাইপাস। জি না, দর্শক এটা তো স্যার, কোনো না, আমি উত্তরটা দিয়ে দিই ক্ষেত্রেই। এখানে কোনো কন্ট্রোভার্সি নেই, কিন্তু এখানে সার্জন এবং কার্ডিওলজিস্ট কোনো কন্ট্রোভার্সি নেই, এটা কিন্তু একটা গাইডলাইন আছে। হ্যাঁ, যেমন টিবির ওষুধ 6 মাস খেতে হবে, এটা কোনো কন্ট্রোভার্সি না, এটা একটা ঐক্যমত। এখানে সার্জারি স্যার, এবং একজন বাইরে কার্ডিওলজি দর্শক কিন্তু আছেন। কমপ্লিমেন্টারি। হ্যাঁ, এটা কিন্তু আলাদা কিছু না। উনি যেটা বললেন এটা অ্যাকসেপ্টেড, Accepted. যে লেফট মেইন, তারপর 3 ভেসেল ডিজিজ, এটা অ্যাকসেপ্টেড। এটা আর কিছু আছে বর্ডার লাইন, সার্জারিও করা যেতে পারে, স্টেন্টিং করা। তবে অনেক পেশেন্ট বুক কাটতে চায় আমি না। দর্শকের এটা ফোনটা একটা- দিয়ে আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী। জি প্রশ্নটি বলুন। হ্যালো, আমার নাম মোহাম্মদ কোথা থেকে আরিফ বলছেন? চৌধুরী। বরিশাল থেকে। জি আপনার প্রশ্নটি বলুন। বরিশাল। জি, আমার ওই গত 2-3 বছর আগে হঠাৎ একবার বাম সাইডে একটু ব্যথা হয়েছিল, একটা চাপ পাইছিলাম বুকের মধ্যে। ওকে, এরপর থেকে আমি মাঝে মধ্যে বাম সাইডে একটু একটু ব্যথা করে, ডান পাশে বেশিরভাগ সময় অনেক সময় ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 42। 42। আপনার মাঝে মাঝে ডায়াবেটিস, বুকের পিঠে চাপ দেয়, কেমন যেন ব্যথা। আপনার ডায়াবেটিস বা কোলেস্টেরল এরকম কোনো সমস্যা আছে জানেন কি? না, এরকম কোনো সমস্যার কথা আমি জানি না। আচ্ছা, স্যার কোনো কোশ্চেন আছে? ধূমপান করে কিনা? আপনি ধূমপান করেন? না, আমি ধূমপান করি না। ব্যথাটা কি পরিশ্রমের সময় হয় ধূমপান নাকি করি না। বিশ্রামের সময় হয়? ব্যথাটা অ্যাকচুয়ালি কখন হয়? যখন কোনো কাজ করেন তখন, না যখন বিশ্রাম নেন তখন, নাকি সব সময়? যে কোনো সময় মাঝে মধ্যে হয়, মানে কাজের সময় তেমন একটা না, মাঝে মধ্যে হয় আর কি। মাঝে মধ্যে হয়। জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এখানে হলো যে ওনার বয়স হলো 42 বছর এবং ওনার এক ধরনের পেইন হচ্ছে, যে পেইনটা ঠিক টিপিক্যাল মনে হয় না, হার্টের রোগের যে পেইনটা সেরকম টিপিক্যাল নয়, কিন্তু যেহেতু পুরুষ লোক এবং 42 বছর বয়স, হার্টের রোগ যে না সেটা আমরা শিওর না। এক্ষেত্রে ওনার যে কয়েকটা কোশ্চেন আপনি অলরেডি করেছেন, তার কোলেস্টেরল প্রোফাইল কি, লিপিড প্রোফাইল কি, তার ডায়াবেটিস আছে কিনা, তার ব্লাড প্রেশার কেমন থাকে, তার ওজন কত, তো রেগুলার এক্সারসাইজ করে কিনা, এইগুলা জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সাথে সাথে প্রয়োজনে তাকে একটা ইকো করতে হবে, ইসিজি করতে হবে, এবং ইটিটি টেপ বলে, যেটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ব্যায়ামের মাধ্যমে যে টেস্ট করে সেগুলো টেস্ট করে একটা প্রাথমিক আইডিয়া পাওয়া যেতে পারে ওনার হার্টের রোগ আছে কি নাই। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমার নাম সেলিম। জি আপনার প্রশ্নটি বলুন। আমি সেপ্টেম্বর 5 তারিখে হার্ট অ্যাটাক হয়েছিল আমার। জি, আমি চট্টগ্রামে এখানে হসপিটালে থাকার পরে 3 দিন আইসিইউতে থাকার পরে ঢাকার ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। ওকে, সেখানে আমি 7 দিন ছিলাম হৃদরোগ ইনস্টিটিউটে। তখন আমাকে ডাক্তার সাহেবরা বলতেছেন আমার হার্টে পানি জমছে এবং হার্টটা বড় হয়ে গেছে, এনজিওগ্রাম করতে পারে নাই। তারপরে আমি আবার কোরবানি ছিল, পরে আমি চিটাগাং চলে আসি। পরে জানুয়ারির 1 তারিখে আমি নভেম্বর 1 তারিখে আমি এনজিওগ্রাম করি। ওকে, এনজিওগ্রামে আমার দেখা যাচ্ছে যে একটা ব্লক পাওয়া যায়, 95% নাকি শাখাতে ছিল, মূল এতে ছিল না। কয়টা ব্লক? যেমন স্যার আমার এনজিওগ্রাম করছে, তো উনি বলছিলেন যে আপাতত 6 মাস উনি দেখবে, দেখার পরে হয়তো ডিসিশন নিবে। তো এখন আমার কিন্তু দেখা নাই, কিন্তু আমি কিছু কিছু কাজ করলে বা হাঁটলে হাঁপা যাই, সিঁড়ি বেঁধে পারি না, মাঝে মধ্যে আমার পিঠে ব্যথা করে। ওকে, এখন কি আমার কি রিং করানো লাগবে কিনা? জি আমরা এই প্রশ্নের উত্তরটা বিরতির পরে এসে দেব। জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা এই আপনার প্রশ্নের উত্তরটা বিরতির পরে এসে দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। এই জিনিসগুলো চলে যেতে হবে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি হৃদরোগের সুরক্ষা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুর রহমান এবং ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। স্যার একজন দর্শক ছিল আমাদের সাথে বিরতিতে যাওয়ার আগে, তো তার হ্যাঁ, আমি দর্শকের প্রশ্নটা শুনলাম।
ওনার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার কিছুদিন পরে ওনার দেখা গেল যে হার্টের চারিদিকে পানি জমেছে এবং পরবর্তী সময়ে উনি এনজিওগ্রাম করে দেখেছেন যে একটা ব্লক আছে 95% ব্লক, কিন্তু এই মুহূর্তে ওনার সে টিপিক্যাল কোনো বুকের ব্যথা হচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে উনি হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি। উনি কিন্তু বলেন না যে হার্টের ফাংশন কতখানি, হার্টের যে পাম্পিংটা সেটা উনি বলেন নাই, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হলো যে হার্টের পাম্পিংটা ওনার কমে গিয়েছে। হার্টের যে পাম্পিং কমে গেলে সাধারণত তার যে রক্ত পাম্পিং যে পাওয়ারটা কমে যায়, ফলে সহজেই রোগী মানে হয়রান হয়ে যায়, শ্বাসকষ্টতে ভোগে, কাজের নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখতে হবে যে তার যে এলাকায় হার্ট অ্যাটাকটা হয়েছিল, হার্টের যে এলাকায় হার্ট অ্যাটাক হয়েছিল সেখানে তার যে জীবন্ত টিস্যু আছে কিনা, জীবন্ত টিস্যু যদি জীবন্ত সেল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 95 বা 100% যাই হোক না কেন স্টেন্টিং করে বা বাইপাস করে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে যেটা আইডিয়াল সেটা হলো যে ওইখানে দেখা, এটা আমরা বলি যে থ্যালিয়াম স্ক্যান করা আর কি, নিউক্লিয়ার টেস্ট আছে, এমপিআই বলি, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। এমপিআই করে দেখতে হবে যে ওই এলাকায় জীবন্ত টিস্যু আছে কিনা। যদি সিগনিফিক্যান্ট জীবন্ত টিস্যু থাকে তাহলে আমরা স্টেন্টিং, সম্ভবত স্টেন্টিংই লাগবে, সিঙ্গেল ভেসেল ডিজিজ, স্টেন্টিং করলে আপনার লক্ষণ লাভ হবে। যদি দেখা যায় যে না ওই রকম জীবন্ত টিস্যু ওখানে নাই তাহলে স্টেন্টিং করে কোনো লাভ হবে না, সেক্ষেত্রে আপনাকে মেডিকেশনের উপরেই থাকতে হবে। যে অনেকেই বলতে শুনি যে হার্টের ভাল্ভ নষ্ট হয়ে গেছে, তো এটা আসলে কি একটু যদি আমাদের হার্টে তো ভাল্ভ থাকে, 4টা ভাল্ভ থাকে, তো দেখা যাচ্ছে যে রিউমেটিক ফিভার যাদের থাকে এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কমন একটা কারণ ভাল্ভ নষ্ট হয়ে যাওয়ার। এছাড়াও কারো জন্মগত থেকেই ভাল্ভ খারাপ থাকতে পারে, বয়সের সাথে সাথে কোনো ভাল্ভ নষ্ট হয়, তারপর অন্য আরও কিছু কারণ আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রিউমেটিক ফিভার এবং সেক্ষেত্রে যদি ভাল্ভ নষ্ট হয়ে যায় তাহলে আমরা পেশেন্টের বয়সটা বিবেচনা করি, ভাল্ভের কি অবস্থা, ভাল্ভটাকে আমরা অপারেশন করে একটু রিপেয়ার করে দিলে কাজ হবে নাকি আমাদের পুরো ভাল্ভটাই বদলাতে হবে, রিপ্লেস করতে হবে, সেটা আমাদেরকে দেখতে হয়। তাহলে সেক্ষেত্রে যদি ভাল্ভের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আসলে বাংলাদেশি রোগীরা এমন অবস্থায় আসে যে ভাল্ভের অবস্থা অলরেডি খারাপ হয়ে যায়, তখন বেশিরভাগ রোগীদেরকে আমাদের ভাল্ভটা পরিবর্তনই করতে হয়, অন্য ভাল্ভ বসিয়ে দিতে হয়। সেটা হয় টিস্যু ভাল্ভ না হলে মেকানিক্যাল ভাল্ভ। দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি নরসিংদী থেকে বিধান বলছিলাম। জি, প্রশ্নটি বলুন। আমার সমস্যাটা হচ্ছে সবসময় না, মাঝে মধ্যে যখন আর কি বসে থাকি, আর কি মানে কাজ নাই, শ্রম অবস্থায় থাকি, তখন দেখা যায় যে ওই বাম পাশে হালকা হালকা একটু ব্যথা করে, আবার কিছুদিন থাকে না, আবার ভালো থাকে। জি, মানে এরকম অবস্থায় আছে। বয়স কত? এই ক্ষেত্রে আমি কি করতে পারি? বয়স কত? আমার বয়স 36। আপনার ডায়াবেটিস, প্রেসার কোনো সমস্যা আছে? কোলেস্টেরল? না না, আমার ডায়াবেটিস, প্রেসার এটা কোনো সমস্যাই নাই। আর আমার ওয়েটটা হলো 67। আচ্ছা, ধূমপান করেন? না না, ধূমপান করি না। জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ওনার ব্যথার যে প্যাটার্নটা শুনলাম, এতে এটাকে হার্টের ব্যথা বলে মনে হচ্ছে না। যখন উনি কোনো কাজকাম থাকে না তখনই ওনার ব্যথাটা করে, যেটা সাধারণত হার্টের সমস্যা হয় না। হার্টের সমস্যা ব্যথা হয়, আমি পরিশ্রমের ব্যথাটা শুরু হয় এবং যত বেশি পরিশ্রম করে ব্যথাটা বাড়ে, সাধারণত এটাই হয়। এখন আমার জানতে হবে ওনার অন্য কোনো সমস্যাও নাই, হাইপারটেনশনও নাই, ডায়াবেটিসও নাই, উনি ধূমপানও করেন না, তারপরেও জানতে হবে যে ওনার বংশে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা। যদি না হয় তাহলে আমার মনে হয় ভয়ের কারণ নেই, তবু একটু রুটিন ইনভেস্টিগেশন করে তাহলে নিশ্চিত হয়ে যেতে পারে। জি জি, ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে যে এখন দেখা যায় যে অনেক জায়গায় আমরা বলতে শুনি রিং বাইপাস সার্জারি কাটা ছেঁড়া ছাড়াই ইউজ করা যাচ্ছে, অনেক জায়গায় আসছে। এগুলো কি মানে আসলে কি কাটা ছেঁড়া ছাড়া বিকল্প কোনো চিকিৎসা আসলে কি আছে কিনা? ধন্যবাদ। এই ইস্যুটা অ্যাকচুয়ালি এখন বিভিন্নভাবে, বিশেষ করে পত্রিকায়, মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্নভাবে এটা বিজ্ঞাপন আকারে আসছে আর কি, যে কাটা ছেঁড়া ছাড়া বিকল্প চিকিৎসা। আমি মনে করি এই ধরনের কথাবার্তা বা এই ধরনের বিজ্ঞাপনের উদ্দেশ্য অসৎ। আমরা প্রথমেই বলেছি যে হৃদরোগের চিকিৎসার ধাপ আছে, 3টা ধাপ আছে। একটা হলো যে লাইফস্টাইল মডিফিকেশনস অ্যান্ড মেডিকেশনস, ওষুধপত্র দিয়ে। দ্বিতীয় ধাপে আছে স্টেন্টিং বা রিং বসানো।
আর তৃতীয় ধাপে হলো বাইপাস বা ওপেন হার্ট সার্জারি। প্রত্যেকটা ধাপই কিন্তু হৃদরোগের আপনার একটা এক্সপেক্টেড একটা ধাপ। এটা নতুন কারো আবিষ্কার না যে হঠাৎ করে আমি বাইপাস করব, অথবা হঠাৎ করে আমি বাইপাসকে অ্যাভয়েড করব, অথবা হঠাৎ করে আমি স্টেন্ট বা রিংকে অ্যাভয়েড করে শুধু একটা ধাপকে নিয়ে থাকবো। এটা একটা চিকিৎসাটা একটা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট, প্রত্যেকটা অংশই কিন্তু আবশ্যক পার্ট। ওষুধ যেমন থাকবে, খাদ্যাভ্যাস পরিবর্তন বা অ্যাডজাস্টমেন্ট করা সেটা যেমন থাকবে, ব্যায়াম করা থাকবে, খাওয়া দাওয়ার বিষয়টা থাকবে, সাথে সাথে স্টেন্টিং লাগলে আপনাকে করতে হবে। যদি দেখা যায় না স্টেন্টিংয়ের মতো তার যে ব্লকগুলোর মাত্রা পরিধি স্টেন্টিংয়ের মতো নয়, আরও তীব্র আরও বেশি, যেটা আমরা একটু আগে আলাপ করেছি, সেক্ষেত্রে বাইপাস সার্জারি করতে হবে। কেমন? কোনোটার বিকল্প কিন্তু কোনোটা নয়, প্রত্যেকটাই কিন্তু আবশ্যক অংশ। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা স্টেন্টিং করে বা রিং লাগায় তাদেরকে কিন্তু ওষুধ খেতে হবে মাস্ট। তাদেরকে কিন্তু খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ত্যাগ করা এবং ওষুধ খাওয়ার, এগুলো এটা মাস্ট। এটা যদি সে না করে তাহলে স্টেন্টিং করে কোনো লাভ নেই। পাশাপাশি যারা বাইপাস করবে তাদের জন্যও কিন্তু ওই প্রথম ধাপ আছে অত্যাবশ্যক। অর্থাৎ তাকে ওষুধপত্র খেতে হবে যেমন, তারপরে তাকে লাইফস্টাইল চেঞ্জ যেটা করতে হবে সেটাও করতে হবে। সেটা যদি না করে শুধু বাইপাস করে চলে যায় তাহলে তাকে আবার আসতে হবে, আবার হার্ট ফেলিওর নিয়ে আসতে হবে, অথবা হার্ট অ্যাটাক নিয়ে আসতে হবে। স্টেন্টিংয়ের ক্ষেত্রেও তাই। তাই এই কথাগুলো যখন বলা হয়, এটা উদ্দেশ্য হলো খারাপ। আপনার যখন দেখা যাচ্ছে যে মানুষের একটা দুর্বল জায়গা ব্যবহার করে, যেমন মানুষ কাটাছেঁড়া কথাটাকে ভয় পায়, যদি বলে যে ওপেন হার্ট সার্জারি এটাকে ভয় পায়, তারপরে রিং লাগানো এটা কাটাছেঁড়া বা টাকা পয়সার ইনভলভ এটাকেও মানুষ অ্যাভয়েড করে বা ভয় পায়। এই ভয়টাকে পুঁজি করে কিছু অসৎ লোক এটা মিডিয়ায় এটা নিয়ে আসছে যে কাটাছেঁড়া দরকার নাই, বাইপাসও দরকার নেই, আসো আমাদের ব্যবস্থা করছি। তো সেই ব্যবস্থা তো আমরাও করছি, যারা আমরা রিং লাগাই সেই ব্যবস্থা তো আমরাও করছি, আমরাও তো ওষুধ দিচ্ছি, আমরাও তো সব রুগীকে রিং লাগাই না, আমরা সব রুগীকে কাটাছেঁড়া করি না। যার প্রয়োজন হবে তাকে তো করতে হবে, যার প্রয়োজন তাকে আপনি করছেন না, তাকে বিভ্রান্ত করছেন, এটা উদ্দেশ্য অসৎ। এতে আমার জনগণকে এটা সচেতন হতে হবে, হ্যাঁ, যে এটা ঠিক নয়। প্রত্যেকটা যেমন আপনার খারাপ হয়ে যাবে পরবর্তীতে সে যখন সত্যিকার নিয়ে আসে, এরকম সত্যি তাই। এবং অনেক রোগী দেখা গেছে যে এই কাটাছেঁড়ার এই বিজ্ঞাপনে তারা আকৃষ্ট হয়ে এই অপচিকিৎসা নিয়ে তারা পরে ফেইলিওর নিয়ে ব্লক বাড়িয়ে নিয়ে আমাদের কাছে এমন সময় আসে যে আমরা অসহায়, আমরাও কিছু করতে পারি না। এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতন হতে হবে। জি, দর্শক আছেন একজন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আমার নাম এমডি আওয়াল, ঝিনাইদহ থেকে বলছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝিনাইদহ থেকে বলছি, এমডি আওয়াল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি ঝিনাইদহ থেকে বলছি, এমডি। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, হার্ট ব্লক হলে, হার্ট যদি ব্লক হয়ে যায়, তো সেক্ষেত্রে রিং লাগানো ছাড়া এবং বাইপাস ছাড়া ঔষধের মাধ্যমে কোনো চিকিৎসা আছে কি না? জি দর্শক, আমরা কিছুক্ষণ আগে এটার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আমরা আলোচনার মাধ্যমে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, যে আমরা মাত্রই আলোচনা করলাম। দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে, হার্টে ফুটা থাকে, যেটা টেট্রালজি অফ ফ্যালর বলি আমরা। তো কখন আমাদের অপারেশন লাগবে, কখন আমরা ওয়েট করব, এই ব্যাপারে একটু। বেশিরভাগ জন্মগত ত্রুটির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অপারেশন লাগেই, আমাদের কারেক্টিভ সার্জারি করতেই হবে। খুব কম ক্ষেত্রে দেখা যায় যে কম কিছু কয়েক পার্সেন্টেজের মধ্যে দেখা যায় যে সেই ফুটাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তবে এটা খুব কম আছে। এবং বাচ্চা যদি সিমটম ডেভেলপ করে, ধরা পড়ে, এবং টেট্রালজি অফ ফ্যালর যেটা আপনি বললেন, সেক্ষেত্রে অপারেশন মাস্ট, সেটার কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে অপারেশনটা আমরা ইমিডিয়েট যখনই মানে ধরা পড়ে, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। বিরতিতে যাচ্ছি আমরা, কিছু ব্যাপার আছে ওটা বিরতির পরে। জি, সময় হলো একটি বিরতি। নিউজ 24 এর সাথেই থাকুন। বিরতির
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি হৃদরোগের সুরক্ষা নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুর রহমান এবং ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন। স্যার, দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় রিংয়ের দামটা নিয়ে একটু ঝামেলা হয়। রিং পড়তে গেলে অনেক ধরনের রিং পাওয়া যাচ্ছে, অনেকে কেউ বলছে কম দামে করে এসেছে, তো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এই ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ। এটা একটা খুবই হট ইস্যু এখন। আসলে এই যে রিংগুলো বা স্টেন্টিংগুলো, এগুলো আমাদের দেশে তৈরি হয় না। এগুলা বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকায়, জাপান বা বিভিন্ন ইন্ডিয়ায়, চায়না, বিভিন্ন দেশে তৈরি হয় এগুলো। এবং দেশ ভেদে এবং কোয়ালিটি ভেদে এগুলোর দাম ভেরি করে, ডেফিনেটলি ভেরি করে আর কি। মেডিকেটেড রিং আছে, নন মেডিকেটেড রিং আছে, সেগুলোর দাম ভেরি করে। এবং দেখা যায় যে হসপিটাল টু হসপিটাল দাম ভেরি করে। এক এক জায়গায় সরকারি হসপিটালে একরকম, প্রাইভেট হসপিটালে একরকম রিংয়ের দাম ভেরি করে। আমি মনে করি এটার একটা সমাধান হওয়া উচিত। রোগীদের যারা ন্যায্য মূল্যে জিনিসটা সঠিকভাবে পেতে পারে অল্প দামে, সেই বিষয়ে অবশ্যই আমাদের সরকারের একটা ভূমিকা এখানে আছে। আমি মনে করি যে এগুলার যে পর্যায়ে চলছে তাতে করে রোগীরা নানানভাবে বঞ্চিত হচ্ছে, এবং আমি মনে করি যে এটা সরকারের উচিত একটা এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া, যুক্তিসঙ্গতভাবে দেওয়া। তাহলে এই ধরনের ভুল বা বিভ্রান্তি মানুষের দূর হবে এই দামের ব্যাপারে। ওকে, দেখা যাচ্ছে যে হাইপারটেনশন থাকলে হার্ট ডিজিজের সাথে রিলেশনটা কি? হাইপারটেনশনের সাথে হার্ট ডিজিজের সম্পর্কটা খুবই সম্পর্ক। সেটা হচ্ছে যে আমি যদি সেটা কন্ট্রোল না করি, দেখা যাচ্ছে যে প্রেশারটার এগেনস্টে আমার হার্টকে আরও শক্তি দিয়ে পাম্প করতে হচ্ছে। একসময় বেশি শক্তি প্রয়োগ করতে করতে হার্ট ক্লান্ত হয়ে যায়। তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় প্রেশারের ওষুধ খেলো, আবার প্রেশারটা কম, খাওয়া বাদ দিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম আপনি ওষুধ খাননি? বলে না, কম ছিল তাই বাদ দিয়ে দিলাম। কিন্তু ওরা বোঝেও না যে আস্তে আস্তে কতটা খারাপ অবস্থায় চলে যায়। হার্টও, কিডনিও, সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক আছেন আমাদের সাথে একজন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। সিরাজগঞ্জ থেকে বাবু। জি, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমার প্রেসার সবসময় বেশি থাকে। জি। হ্যাঁ, নরমালি আপনার 60/90। আমি ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার আমাকে ওষুধ দিছে প্রেসারের জন্য বিসলন, আর ঘাড় ব্যথা হয়, ঘাড় ব্যথাটা অল টাইম থাকে, ঘাড় ব্যথার জন্য ফেনজিড। জি। হ্যাঁ, আর আমার বয়সটা 25, ওজন 74 কেজি, ধূমপান করি। ওকে, আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা আমার এই যে প্রেসারটা যে অল টাইম বেশি থাকে ওষুধ খাওয়ার পরও বেশি থাকছে। হ্যাঁ হ্যাঁ, জি, বুঝতে পেরেছি দর্শক প্রশ্নটা। ওরা ওষুধ খাওয়ার পরেও বেশি থাকছে, ধূমপান করে। উনি যে ওষুধের কথা বললেন যে বিজোলল আর ফেনজিড, এই দুটো কিন্তু আমরা খুব প্রেসার এত বেশি থাকলে এই দুটো ওষুধ আমরা দেই না। এখন প্রেসারটা কি সবসময় বেশি থাকে কিনা, সবসময় 160/90, এটা একটু আবার আমার মনে হয় যে আবার একটু দেখা দরকার। সেই সাথে পরীক্ষাগুলো করা দরকার যে ওনার কেন, আমরা বয়স যেটা বলেন 35, সম্ভবত 30-35, এই বয়সে কেন এত বেশি প্রেসার থাকছে, এটা অবশ্যই ইভালুয়েট করা দরকার। অন্যান্য পরীক্ষা, রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিনা, বা কিডনি ফাংশন দেখতে হবে, অথবা হরমোনের কোনো ব্যাপার আছে কিনা। আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন, ধূমপান করছেন, হ্যাঁ, তো এগুলো তো ওগুলো বেশি সচেতন হতে হবে। ওজন বেশি 75 কেজি বলেছেন উনি, ওজন কমাতে হবে, হাঁটতে হবে, একটু ব্যায়াম করতে হবে, খাবার কমাতে হবে, এবং অবশ্যই ওষুধ প্রয়োজনে ওষুধ চেঞ্জ করতে হবে। অবশ্যই ওষুধ চেঞ্জ করতে হবে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে। স্যার, দেখা যাচ্ছে যে আমরা দিচ্ছি অ্যাসপিরিন দিচ্ছি, এটা লাইফ লং, কিন্তু অনেকের অ্যাসপিরিনেতে প্রবলেম থাকে, সেক্ষেত্রে সে কি করবে? অ্যাসপিরিন প্রবলেম বলতে যদি অ্যালার্জি থাকে বা সহ্য করতে না, বিকল্প আছে আমাদের। এগুলোতে অ্যান্টিপ্লেটলেট ওষুধ, বিকল্প বিভিন্ন ধরনের ওষুধ আছে, ক্লোপিডোগ্রেল আছে। দেখা যায় যে বন্ধ করে ফেলে, এইজন্য এটা খেলে সমস্যা হচ্ছে, নিজেই বন্ধ করে ফেলে। সেটা তো আত্মঘাতী। জি জি, আত্মঘাতী মানে হবে। এটা ডক্টরের কাছে কি অবশ্যই আমাদের ডাক্তারই ঠিক করে দিবেন যে ওনার জন্য অ্যাসপিরিনের বিকল্প আর কি আছে। আমাদের 3-4টা আরো ওষুধ আছে, প্রয়োজনে সেখান থেকে আমরাই করে দেব।
আচ্ছা, দেখা যায় যে অনেকের প্রেশার বেশি থাকে কিন্তু মানে ইচ্ছা মতো ওষুধ খাচ্ছে, খাওয়ার পরে ভালো হয়ে যাচ্ছে, 2-3 দিন ভালো থাকছে, তারপর আবার যেদিন বাড়লো সেদিন আবার খাচ্ছে। হ্যাঁ, এইটা ক্ষেত্রে কিছু বলবেন? হ্যাঁ, এটা তো মানে এটার ক্ষেত্রে আমি মানে বলার কিছু নেই, রোগীদের উপর মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যে আপনি প্রেশারটা কমে গেল বাস ওষুধও বন্ধ করে দিলেন, কিন্তু ওনারা বোঝে না যে এই ওষুধটা খেয়ে প্রেশারটা কম, সুতরাং প্রেশার কমানোর জন্য ওষুধটা কন্টিনিউ করেই যেতে হবে, এইটা একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। প্রেশারটা অনেকটা ডায়াবেটিসের মতো, ডায়াবেটিস ওষুধ যেমন সারা জীবন খেতে হবে, প্রেশারের ওষুধ তেমনি সারা জীবন খেতে হবে। প্রয়োজনে মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট, ডোজ অ্যাডজাস্টমেন্ট, কখনো বললেন যে সাইড এফেক্ট হচ্ছে ওটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আরেকটা দিতে হবে, অলওয়েজ এটা টিউনিং এর মধ্যে থাকতে হবে। জি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সবসময় পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে কারো বুকে ব্যথা উঠলো, সেক্ষেত্রে তার করণীয় কি? সে কি কোথায় যাবে, কিভাবে কি করবে? হঠাৎ করে বুকে ব্যথা হলো, যদি আমরা সাসপেক্ট করি যে এটা তার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা, তাহলে অবশ্যই প্রথমে একদম গ্রামে যদি ওষুধপত্র তো মুশকিল হয়ে যায়, যদি বাসায় যে অ্যাসপিরিন থাকে 300 মিলিগ্রাম ডিসপ্রিন ট্যাবলেট পাওয়া যায়, যেটা পানিতে দিলে গুলে যায় অথবা চুষে খাওয়া যায়, এরকম একটা ডিসপ্রিন ট্যাবলেট খেয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। সেখানে গিয়ে একটা ইসিজি করলেই আমরা বুঝতে পারবো এটা হার্ট অ্যাটাক হয়েছে কিনা। যদি দেখা যায় যে জেলা শহর দূরে, তাহলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই যে হার্ট অ্যাটাকের যে চিকিৎসা, ওষুধ দিয়ে রক্তটাকে এই ক্লটটাকে গলিয়ে দেওয়া, সেটা কিন্তু উপজেলায় কিন্তু সম্ভব। সেক্ষেত্রে দরকার শুধু সচেতনতা, সেই সচেতনতা কিন্তু ডাক্তারের দরকার, সেক্ষেত্রে রোগী কিন্তু কিছু বুঝবে না। সেক্ষেত্রে আমি বলবো আমরা যারা কলিগরা আছেন যে মেডিকেল অফিসাররা, সেখানে হার্ট অ্যাটাক হলে অবশ্যই আপনি স্ট্রেপ্টোকাইনেজ, যেটা স্ট্রেপ্টোকাইনেজ আপনি দিয়ে দিবেন। এটা কিন্তু লাইফ সেভিং ওষুধ, এটার জন্য আপনি জেলা শহরে বা ঢাকা শহরে পাঠাবার দরকার নেই, সাথে সাথে দিতে, এটা কিন্তু লাইফ সেভিং। এটা কিন্তু আমরা দেখি অনেক সময় রোগী স্ট্রেপ্টোকাইনেজ পায় না, সেটা কিন্তু মারাত্মক ক্ষতি, তারা পেটে ইনজেকশন দিয়ে হেপারিন দিয়ে পাঠিয়ে দেয়, এটা কিন্তু ঠিক নয়। তারা স্ট্রেপ্টোকাইনেজ দিবে, লাইফ সেভিং হবে, পেশেন্ট তারপরে পাঠাবে। তারপর ঢাকায় এবং রোগীদের একটু সচেতন হতে হবে, অনেকেই ব্যথা করলে এটাকে গ্যাসের ব্যথা ভেবে এটাকে ইগনোর করে, খেয়াল করে না, ওই ব্যাপারে একটু সচেতন হতে হবে। বুকের যে কোনো ব্যথা, বুকের যে কোনো ব্যথা, আপনি এটা যে হার্টের ব্যথা নয়, এটা আগে ঠিক করতে হবে আমাদের, এরপরে গ্যাসের ব্যথা অন্য ব্যথা সেটা পরে হবে। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিন মোহাম্মদ মজুমদার। জি, আমার নাম দিন মোহাম্মদ মজুমদার। জি, আপনি কোথা থেকে বলছেন? গ্রাম থেকে বলছি। জি, প্রশ্নটি বলুন। জি, আমি হার্টের রোগী, 10 বছর আগে থেকে আমি বাইপাস করেছি 2008 সালে। জি, আমার লেফট সাইডে ছিল, এখন কিছুদিন আগে আমার প্রবলেম হওয়ার পরে আমি আবার এনজিওগ্রাম করছিলাম, আমার একটা ব্লক আছে 90। তো এখন আমি ওষুধ খাচ্ছি, বর্তমানে আমার হার্ট রেট আছে এভারেজ 74। জি, হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আমারটা করছিল এই ইসিজি রিপোর্ট, হোল্ডার ইসিজি রিপোর্টে আছে 5.3। আমি এখন ওষুধ খাচ্ছি এই পাস্টারিলেমা, ক্লোভিডিয়াস, এপ্রোভাটেন, এই 19 এসআর। জি, আর গ্যাস্ট্রিকের এমারিল খাচ্ছি আপনার এর জন্য। আমার ডায়াবেটিস আছে। আপনার সমস্যাটা কি? আমার প্রেসার বেশি না। এখন আমি স্ট্যান্ডিং এর জন্য আমাকে ডাক্তার অ্যাডভাইস করছে, আমি তো রিং লাগানোর জন্য একটু ভালো এইভাবে এখন ভালো আছি আর কি। আমি ওষুধ খেয়ে কি কন্টিনিউ করতে পারবো? আমাকে রিং না পড়াইয়া কি আমি এবার ওষুধে? জি, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে উনি যদি রিং না লাগিয়েও ভালো থাকে, ওনার যদি পেইন না থাকে, ওনার যদি শ্বাসকষ্ট না হয়ে থাকে, ওনার স্বাভাবিক জীবনযাপন যদি বাধাগ্রস্ত না হয়, তাহলে ওনার রিং কিন্তু জরুরি নয়। রিং এই ক্ষেত্রে কিন্তু রিং জরুরি নয়, এটা কিন্তু এক ক্রনিক স্টেবল একটা অ্যাঞ্জাইনা হচ্ছে। এক্ষেত্রে যদি ওনার সামর্থ্য থাকে, উনি যদি পারে করে নেবেন, করে নিলে বেটার অবশ্যই, কিন্তু অত্যাবশ্যক নয়। উনি ওষুধ খেয়েও কিন্তু ভালো থাকতে পারেন। এটা মনে হয় ভালো, কারণ হঠাৎ করে কখন আবার অ্যাটাক হবে কিনা বা যদি না পারে এটা স্টেবল ক্ষেত্রে যদি না পারে, তাহলে ওনাকে তো আর জোর করার বিষয় না, করতে পারলে ভালো, সেটা তো অবশ্যই। জি, যে দেখা যাচ্ছে যে আমাদের হার্ট রেটটা অনেক সময় কমে যায়,
এটাকে মানে আবার হার্টের পাম্পিং ডিফিব্রিলেটর যেটাকে মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটাকে বলি আমরা, তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টে আমরা কি দেই? এখানে তো কিছু ওষুধ আছে অবশ্যই, যে অ্যাট্রিয়াল মানে এফ যেটাকে আমি বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেটার জন্য ওষুধ দেওয়া হয়, ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়, এবং সেটা যদি একেবারেই ওষুধে কন্ট্রোল করা না যায় তবে সেটার সার্জিক্যাল সমাধানও রয়েছে। হ্যাঁ, এবং রেট কমে যায় সেটা আবার হার্ট যদি ব্লক থাকে, হার্টের ব্লকের আবার কতগুলো ধাপ আছে, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এরকম, তো সেগুলা ওষুধ আছে, ব্যবস্থা আছে। কোনো কোনো সময় পেসমেকার লাগাতে হয়, কোনো সময় দেখা যায় যে তাকে টেম্পোরারি, কোনো সময় পার্মানেন্ট পেসমেকার লাগাতে হয়, তো সেটা তার ধরন বুঝে মানে এট্রিয়াল ফিব্রিলেশন হলো একটা অ্যারিথমিয়া, এটার কারণটা জানতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কারণটা কি ইসকেমিক হার্ট ডিজিজের কারণে হচ্ছে, নাকি হাইপারটেনশনের কারণে হচ্ছে, না কার্ডিওমায়োপ্যাথির কারণে হচ্ছে, না রিউমেটিক ভালভুলার কারণে হচ্ছে, সেই কারণটা বের করতে হবে, কারণকে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, কারণ চিকিৎসা না করলে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। জি, অনেক হচ্ছে হার্ট বড় হয়ে যাচ্ছে, কার্ডিওমেগালি, কিন্তু তার কোনো প্রবলেম হচ্ছে না, অন্য কোনো প্রবলেম নেই, কিন্তু মানে কোইন্সিডেন্টালি কোনো এক্সরেতে কার্ডিওমেগালি ধরা পড়লো, এই ক্ষেত্রে তার করণীয় কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কার্ডিওমেগালি বা হার্ট বড় হয়ে যাওয়া এক্সরেতে একটা কমন ফাইন্ডিংস। হ্যাঁ, কিন্তু বাস্তবেও দেখা যায় যে এটা আসলে কার্ডিওমেগালি না বা হার্ট বড় হয়নি, এক্সরেতে মনে হয় যেন এটা হার্ট বড় হয়েছে। এটা সহজেই যদি একটা ইকোকার্ডিওগ্রাম করি তাহলেই কিন্তু অরিজিনাল হার্ট বড় হয়েছে কিনা সেটা ইকোতে পরিষ্কার বোঝা যায়। যদি বড় হয়, এবং এখন যেটা বললেন যে এটা কোনো প্রবলেম হচ্ছে না, প্রবলেম এখন হচ্ছে না, দুদিন পরে হবে, হ্যাঁ, দুদিন পরে হতে পারে। কমন কারণ যেটা দেখা যায় যে হার্ট বড় হওয়ার জন্য কমন কারণ ইসকেমিক হার্ট ডিজিজ, ব্লক থেকে হয়, অথবা ভালভুলার কারণে হয়, অথবা কার্ডিওমায়োপ্যাথি, ভালভও ঠিক আছে, রক্তনালীও ঠিক আছে, হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে গেছে, যেটা আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি, সেটা হয়েছে। সুতরাং এটা অবশ্যই চিকিৎসা করতে হবে। আবার হার্টে পানি জমলেও যেটাকে ইফিউশন বলে, হার্টের চারিদিকে পানি জমলে এক্সরেতে বড় দেখা যাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি মানে হার্টকে সুরক্ষা রাখার জন্য, হৃদরোগ সুরক্ষা রাখার জন্য লাইফস্টাইল মডিফিকেশন কি কি করা দরকার, এই বিষয়ে কিছু বলবেন? প্রথমেই হচ্ছে খাবারে সচেতন হতে হবে। যেসব খাবারের চর্বি বেশি, যেমন হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, পোলাও, হ্যাঁ, তেল, ঘি, তারপর ডিমের কুসুম, একটা বিশেষ বয়সের পরে ডিমের কুসুম, এগুলা, চিংড়ি মাছের মাথা, এগুলো আমরা খাবো না। আর হচ্ছে ধূমপান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর রেগুলার এক্সারসাইজ করতে হবে, এটা তো করতেই হবে। দৈনিক 20 থেকে 30 মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। আর যেটা হয়তো সম্ভব না, কিন্তু আমরা বলে থাকি স্ট্রেস ফ্রি লাইফ, মানে কোনো বেশি টেনশন নেওয়া যাবে, প্রতিদিন হাসতে হবে। জি স্যার, আমাদের গরিব রোগীদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। এই যে স্টেন্টিং এর দাম নিয়ে একটু আগে যে প্রশ্ন হয়েছিল, এটা একটা সমস্যা। এখন যারা নিঃস্ব বা গরিব মানুষ, তাদের কি কোনো চিকিৎসা হবে না? তাদেরকে স্টেন্টিং লাগানো হবে না? অবশ্যই হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম ভরসা হলো সরকারি হাসপাতালগুলো। সেখানে সরকার বিনামূল্যে স্টেন্টিং দেবে। আমি জানি যে হৃদরোগ হাসপাতালে এরকম কিছু বিনামূল্যে স্টেন্টিং দেয়, বিনামূল্যে কিছু কিছু দেয়, সেটা তো দিবেই। এছাড়াও আমাদের বিভিন্ন উদ্যোগ আছে, যেমন হলো যে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটা সংগঠন করা হয়েছে, আপনি হয়তো জেনে থাকবেন, ডাক্তার রাকিবুল ইসলাম লিটু, ওনার উদ্যোগে এটা হয়েছে, পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এটা কাদের উদ্দেশ্য করা হয়? যারা একেবারে নিঃস্ব, হ্যাঁ, যাদের কোনো সাপোর্ট নাই, তাদেরকে আমরা বিনা পয়সায় স্টেন্ট শুধু না, সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ভালভ প্রয়োজনে ভালভ দেয়, সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। সেটা আমরা করব। স্যার, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি, দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আমরা আজ কথা বলছিলাম হৃদযন্ত্রের সুরক্ষা এই বিষয় নিয়ে। লক্ষণ জানতে পারলে বাঁচতে পারে আপনার জীবন, কারণ হৃদরোগ হচ্ছে কি নীরব ঘাতক এবং যে কেউ এতে আক্রান্ত হতে পারে। নিয়মিত শরীরচর্চার অভাব, কথা বলার সময় মাত্রাতিরিক্তভাবে চেঁচিয়ে কথা বলা এবং শরীরের অতিরিক্ত দুর্বলতা এই রোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। তাই আমরা নিয়ম মেনে চলবো। আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ 24 সাথেই থাকবেন।